ভাবুন তো, জল কিভাবে যেন মেঘ হয়ে আকাশে উড়ে যায়, আবার ঝমঝম করে বৃষ্টি হয়ে নামে, বন্ধুর মতো, তাই না? এই যে জলের আসা যাওয়া, এটাই তো হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলচক্র। একদম। প্রকৃতির এক অসাধারণ ব্যবস্থা। আজ আমরা এই নিয়েই কথা বলবো। মানে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের খুব জরুরি একটা বিষয়, হাইড্রোলজি বা জলবিজ্ঞান নিয়ে। হ্যাঁ, বিশেষ করে ডিপ্লোমা স্তরের ছাত্রছাত্রীদের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। আমরা বোঝার চেষ্টা করব, এই যে বৃষ্টি, এটা মাপে কিভাবে, একটা পুরো এলাকার গড় বৃষ্টিপাতই বা বের করে কিভাবে। আর সেই বৃষ্টির জল, মানে যেটা গড়িয়ে যায়, সেই রান অফের ব্যাপারটা কি? কিভাবে সেটা নদী-নালায় পৌঁছায়? এইসব জানা কিন্তু জল সম্পদ ব্যবস্থাপনার জন্য খুবই দরকারি। ঠিক। তাহলে জলবিজ্ঞান বা হাইড্রোলজি সহজ করে বললে কি দাঁড়ায়? সহজ কথায়, এটা হলো জলের বিজ্ঞান। মানে বৃষ্টিপাত, জলপ্রবাহ, বন্যা এইসব নিয়ে এর কারবার। আর জলচক্রটা বাষ্প হলো, ঢাকনায় জমলো, টুপ করে পড়ল। হ্যাঁ, অ্যানালজিটা দারুণ। কিন্তু ইঞ্জিনিয়ারদের কাছে এর গুরুত্ব কিন্তু অনেক গভীর। সেটা কি রকম? দেখুন, জলচক্র বোঝা মানে হল পৃথিবীর জলের যোগান আর তার ভাগাভাগির যে প্রাকৃতিক নিয়ম, সেটা বোঝা। আচ্ছা। এই চক্রের প্রত্যেকটা ধাপ, কতটা বাষ্প হচ্ছে, কতটা বৃষ্টি, কতটা গড়াচ্ছে, সবই আমাদের জলসম্পদ পরিকল্পনাকে, মানে ধরুন বাঁধ বা জলাধার তৈরি, সেগুলোকে প্রভাবিত করে। হুম। তাহলে কি বলা যায়? জলবিজ্ঞান আমাদের জলের পরিমাণ আর তার গতিবিধি বুঝতে সাহায্য করে। হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, এই যে বৃষ্টি, এটা মাপে কি দিয়ে? বৃষ্টি মাপা হয় রেইন গেজ দিয়ে। একটা খুব সাধারণ যন্ত্র আছে, সাইমন্স রেইন গেজ। ও, সাইমন্স রেইন গেজ। হ্যাঁ, এটাতে শুধু দিনের শেষে মোট কতটা বৃষ্টি হলো সেটা জানা যায়। অনেকটা পরীক্ষার মোট নম্বরের মতো। কিন্তু কখন বেশি বৃষ্টি হলো, কখন কম, সেটা কি এটা দিয়ে বোঝা যায়? না, সেটার জন্য লাগে অটোমেটিক বা স্বয়ংক্রিয় রেইন গেজ। যেমন ধরুন টিপিং বাকেট। টিপিং বাকেট টাইপ? আচ্ছা। এটার সময়ের সাথে বৃষ্টির তীব্রতা, মানে ইন্টেন্সিটি রেকর্ড করে। প্রতি ঘন্টায় কতটা বৃষ্টি হলো বা আধ ঘন্টায় কতটা। তার মানে শুধু মোট কতটা বৃষ্টি হলো তা নয়, কখন কতটা জোরে হলো সেটাও জানা জরুরি। একদম। ধরুন, বন্যার পূর্বাভাস দিতে বা শহরের ড্রেন ডিজাইন করতে গেলে এই ইন্টেন্সিটি জানাটা খুব দরকারি। তাহলে বলা যায় শুধু মোট বৃষ্টি নয়, সময়ের সাথে বৃষ্টির হার জানাটাও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, তাই তো? ঠিক। এবার ধরুন একটা বড় এলাকা, মানে একটা ক্যাচমেন্ট এরিয়া বা নদীর অববাহিকা, সেখানে তো অনেক জায়গায় বৃষ্টি হতে পারে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। তো পুরো এলাকার গড় বৃষ্টিপাত কিভাবে বের করব? সেটার জন্য কয়েকটা পদ্ধতি আছে। সবচেয়ে সহজ হলো পাটিগণিত গড় বা অ্যারিথমেটিক মিন। মানে সব রেইন গেজ স্টেশনের রিডিং যোগ করে স্টেশনের সংখ্যা দিয়ে ভাগ। ঠিক, একদম ক্লাসের বন্ধুদের পাওয়া নম্বরের গড় করার মতো। কিন্তু সব জায়গার বৃষ্টি কি সমান গুরুত্বপূর্ণ? মানে যদি কোনো স্টেশনের আশেপাশে অনেক বড় এলাকা থাকে। খুব ভালো প্রশ্ন। এখানেই আসছে দ্বিতীয় পদ্ধতি, থিসেন পলিগন। থিসেন পলিগন, সেটা কি রকম? এখানে ম্যাপে স্টেশনগুলোর চারপাশে এমনভাবে কাল্পনিক বহুভুজ আঁকা হয় যাতে প্রত্যেকটা স্টেশন তার কাছের এলাকার প্রতিনিধিত্ব করে। আচ্ছা। তারপর ওই এলাকার ক্ষেত্রফল অনুযায়ী ওজন দিয়ে গড় করা হয়। মানে যে স্টেশনের প্রভাব বেশি এলাকা জুড়ে, তার রিডিংয়ের গুরুত্ব বেশি। বাহ, ইন্টারেস্টিং। অনেকটা মানে দলের কেন্দ্রের কাছাকাছি থাকা বন্ধুর কথায় বেশি গুরুত্ব দেওয়ার মতো। হ্যাঁ, অনেকটা সেরকমই। আর কোনো পদ্ধতি আছে? আছে। সবচেয়ে নির্ভুল ধরা হয় আইসোহাইটাল পদ্ধতিকে। আইসোহাইটাল? হ্যাঁ, ম্যাপে সমান বৃষ্টিপাতের বিন্দুগুলো জুড়ে কাল্পনিক রেখা টানা হয়। এই রেখাগুলোকে বলে আইসোহাইয়েটস। অনেকটা কন্ট্যুর লাইনের মতো, তবে এটা বৃষ্টির জন্য। ও, বুঝেছি। তারপর দুটো রেখার মাঝের এলাকার ক্ষেত্রফল আর তাদের গড় বৃষ্টিপাত দিয়ে মোট জলের পরিমাণ হিসাব করা হয়। এটা তো বেশ ললিত পদ্ধতি মনে হচ্ছে। হ্যাঁ, একটু জটিল। কিন্তু ধরুন বড় বাঁধ বা জলাধার তৈরির মতো প্রজেক্টে এই নির্ভুল হিসাব খুব দরকারি। তার মানে এলাকার বৈশিষ্ট্য আর কতটা নির্ভুল তথ্য দরকার তার উপর নির্ভর করে আমরা কোন পদ্ধতি ব্যবহার করব। ঠিক কি? একদম তাই। এবার আসি রান অফের কথায়। বৃষ্টি পড়ার পর জলটা কোথায় যায়? দেখুন, সব জল তো আর মাটিতে সঙ্গে সঙ্গে শুষে নেয় না, তাই না? না, তা তো নেয় না। যে জলটা মাটির উপর দিয়ে গড়িয়ে গিয়ে নদীনালা বা ড্রেনে গিয়ে মেশে, সেটাই হলো জলপ্রবাহ বা রান অফ। আচ্ছা, আর এই হাইড্রোগ্রাফ জিনিসটা কি?
হাইড্রোগ্রাফ হলো সময়ের সাথে নদীর জলপ্রবাহের বাড়া কমার একটা গ্রাফ। গ্রাফ। হ্যাঁ, এতে বোঝা যায় বৃষ্টি শুরু হওয়ার পর কখন নদীতে জল বাড়তে শুরু করলো, রাইজিং লিম্ব, কখন জলস্তর সর্বোচ্চ হলো, পিক, আর কখন আবার জল কমে স্বাভাবিক অবস্থায় এলো, রিসেশন লিম্ব বা ভূমি প্রবাহ, বেস ফ্লো দেখা গেল। ও, তার মানে হাইড্রোগ্রাফ হলো নদীর ফ্লো ফিভার চার্ট। বৃষ্টির সময় নদীর জলপ্রবাহের ওঠানামা দেখায়। ঠিক বলেছেন, দারুণ অ্যানালজি। তাহলে বোঝা যাচ্ছে হাইড্রোগ্রাফ দেখে নদীর আচরণ বোঝা যায়, তাই না? হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে। এই রান অফ কি অনেক কিছুর ওপর নির্ভর করে? অবশ্যই, অনেক কিছুর উপর। যেমন বৃষ্টি কত জোরে পড়ছে, কতক্ষণ ধরে পড়ছে, আচ্ছা। এলাকাটা মানে অববাহিকাটা কতটা বড়, তার আকৃতি কেমন, ঢাল কতটা, মাটির ধরন মানে বেলে মাটি না এঁটেল মাটি, গাছপালা আছে কি নেই, এই সব। ঠিক যেমন একটা বাড়ির ছাদ থেকে জল কত তাড়াতাড়ি গড়াবে সেটা নির্ভর করে কতটা জোরে বৃষ্টি হচ্ছে, ছাদের মাপ, ঢাল আর ছাদটা কিসের তৈরি তার ওপর। একদম পারফেক্ট উদাহরণ। তাহলে বলা যায় এলাকার চরিত্র রান অফের পরিমাণ আর গতি দুটোই ঠিক করে দেয়। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আচ্ছা, এই রান অফ কি হিসাব করা যায়? হ্যাঁ, যায়। একটা খুব প্রচলিত পদ্ধতি হল রান অফ কোএফিশিয়েন্ট পদ্ধতি। রান অফ কোএফিশিয়েন্ট? হ্যাঁ, সূত্রটা বেশ সহজ। রান অফ ইজ ইকুয়াল টু কোএফিশিয়েন্ট ইন্টু প্রেসিপিটেশন ইন্টু এরিয়া। মানে রান অফ ইজ ইকুয়াল টু সি ইন্টু পি ইন্টু এ। একদম। মনে রাখার জন্য রান অফ ইজ ইকুয়াল টু সিপিএ। এখানে সি বা গুণাঙ্কটা নির্ভর করে এলাকাটা কীরকম তার উপর। যেমন ধরুন পাকা রাস্তা বা কংক্রিটের এলাকার জন্য সি এর মান বেশি হবে, হয়তো 0.8 বা 0.9, কারণ জল শোষণের জায়গা কম। আর যদি জঙ্গল বা চাষের জমি হয়? তাহলে সি এর মান কম হবে, হয়তো 0.1 বা 0.2, কারণ মাটি আর গাছপালা অনেক জল ধরে রাখে। পি হলো বৃষ্টিপাত আর এ হলো ক্ষেত্রফল। তার মানে একই বৃষ্টিতে শহরাঞ্চলে গ্রামের চেয়ে অনেক বেশি রান অফ হওয়ার সম্ভাবনা, তাই না? ঠিক তাই, শহুরে বন্যার এটা একটা বড় কারণ। আরেকটা জিনিস জানার ছিল, বন্যার সময় নদীতে সর্বোচ্চ কতটা জল আসতে পারে, মানে ম্যাক্সিমাম ফ্লাড ডিসচার্জ? হ্যাঁ, এটা জানা খুব জরুরি, বিশেষ করে ব্রিজ, ক্যালভার্ট বা বাঁধের মতো কাঠামোর নকশা করার জন্য। এটা কিভাবে বের করে? ছোট এলাকার জন্য একটা জনপ্রিয় পদ্ধতি হল রেশনাল পদ্ধতি। রেশনাল মেথড? হ্যাঁ, সূত্রটা হল Q ইজ ইকুয়াল টু CIA বাই 360। কিউ ইজ ইকুয়াল টু সিআইএ? হ্যাঁ, Q ইজ ইকুয়াল টু CIA বাই 360। এখানে Q হল সর্বোচ্চ প্রবাহ ঘনমিটার সেকেন্ডে, C হল সেই রান অফ কোএফিশিয়েন্ট, I হল নির্দিষ্ট সময়কালের জন্য বৃষ্টির সর্বোচ্চ তীব্রতা মিমি ঘণ্টায়, আর A হল অববাহিকার ক্ষেত্রফল হেক্টরে। বাহ, মনে রাখার জন্য ফ্ল্যাড QCIA। ঠিক, এই হিসাবটা পরিকাঠামোর সুরক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই কি? হ্যাঁ, অবশ্যই। ভুল ডিজাইন হলে তো ভয়ানক বিপদ হতে পারে। একদম। তাহলে আজকের আলোচনায় আমরা বেশ কয়েকটা জরুরি জিনিস শিখলাম। জলবিজ্ঞান কি, জলচক্রের ধারণা, রেন গেজ, সাধারণ আর স্বয়ংক্রিয়, গড় বৃষ্টিপাত মাপার 3টে পদ্ধতি, অ্যারিথমেটিক মিন, থাইসন পলিগন আর আইসোহায়াতল। রান অফ কি, হাইড্রোগ্রাফ কি, রান অফকে কি বিষয়ে প্রভাবিত করে, রান অফ হিসাব করার সিপিএ পদ্ধতি, আর সর্বোচ্চ বন্যা প্রবাহ মাপার রেশনাল মেথড বা CIA পদ্ধতি। হ্যাঁ, এই সব ধারণাগুলো সত্যি খুব কাজের। একদম। এগুলো শুধু পরীক্ষার নম্বর তোলার জন্য নয়, একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার হতে গেলে জলসম্পদের সঠিক ব্যবহার, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার পরিকল্পনা, এই সবকিছুর জন্যই এই জ্ঞানটা ভিত্তি তৈরি করে দেয়। ঠিক। আর দেখুন, এখন তো জলবায়ু বদলাচ্ছে, কোথাও খরা, কোথাও বন্যা বাড়ছে। হ্যাঁ, এটা তো বিরাট সমস্যা। এই পরিস্থিতিতে জলবিজ্ঞান বা হাইড্রোলজির জ্ঞান থাকাটা আরও বেশি জরুরি হয়ে পড়ছে। ভবিষ্যতের প্রযুক্তি, যেমন ধরুন স্মার্ট সেচ ব্যবস্থা বা আরও উন্নত বন্যা পূর্বাভাসের মডেল, এগুলো সবই কিন্তু এই মৌলিক নীতিগুলোর উপরেই দাঁড়িয়ে থাকবে। আচ্ছা। তাই এই বিষয়গুলোই পরিষ্কার ধারণা রাখা আর নতুন কি আসছে সেদিকে নজর রাখা, জানার আগ্রহটা বাঁচিয়ে রাখা, এটা কিন্তু শুধু একজন ইঞ্জিনিয়ার হিসেবে নয়, সমাজকে সুরক্ষিত রাখার জন্য খুব দরকারি। শেখাটা চালিয়ে যেতে হবে।